কে বিরোধী দলে আছে, কে সরকারি দলে আছে, এটা খুব বড় ইম্পর্টেন্ট কথা না। কথা হলো দেশটা কেমন আছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস আমার শ্রদ্ধেয় শিক্ষক, তার প্রতি শ্রদ্ধা জানাই যে তিনি মোটামুটি একটা স্টেবল অবস্থায় রেখে গেছে। রাজনৈতিক যে সংস্কৃতি সেখানে বিরোধী দল আর মানে যে দল ক্ষমতায় থাকে তাদের মধ্যে আসলে অনেকটা একটা মানে কি বলবো একটা সংঘর্ষমূলক সম্পর্ক থাকে। আমরা আসলে কোনো সময়ই এরকম একটা সম্পর্ক দেখিনি যে সম্পর্কটা একটা সমঝোতার সম্পর্ক। সামনে যে গভর্নমেন্ট আসবে তাদের সামনে বহু চ্যালেঞ্জ। বিরোধী দলেরও তো ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বিরোধী দলও আমাদেরকে দেখাবে যে যেই দল ক্ষমতায় আছে তাদের কি তাদের দুর্বলতা আছে, তারা কি ঠিকমতো করছে না। মন্ত্রিসভা গঠন হলো এবং সরকার তার কার্যক্রমও শুরু করে দিয়েছে। একেবারে প্রথম দিনেই তারা মন্ত্রিপরিষদের বৈঠক করেছেন। ১৮০ দিনের পরিকল্পনা কিংবা বর্তমান সময়ে কিভাবে বাংলাদেশে যে একটা অস্থিরতা রয়েছে কিংবা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পর একটা নিয়মিত রাজনৈতিক সরকার, তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ থাকে, এই কাজগুলো এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এখন পর্যন্ত যেটুকু কাজ হয়েছে, এইটুকুকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন কিংবা তাদের যে পরিকল্পনাগুলো সেগুলো কতটা আপনাকে আশাবাদী করে তুলছে? থ্যাংক ইউ জল ভাই। আমাদের শ্রোতা দর্শকদের সবাইকে শুভেচ্ছা। আমার সহ আলোচককে ধন্যবাদ। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ পাকের কাছে এবং দোয়া এবং মাগফিরাত কামনা করি যারা জুলাই বিপ্লবে আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন এবং ৩০,০০০ যারা এখনো কষ্ট করছেন, যাদের রক্তের বিনিময়ে যে নির্বাচনটা হওয়ার কথা ছিল তথাকথিত ফ্যাসিস্ট, যে ২০২৯ সালে তাতে তার স্বপ্ন পূরণ হতো, সেটা হয়েছে ২০২৬ সালে যাদের রক্তের বিনিময়ে। আমরা তাদেরকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করছি। এ পর্যন্ত বিএনপি রাষ্ট্রনায়ক, আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে, আমি মনে করি বাংলাদেশের গণতান্ত্রিক চিন্তা জগতে চর্চার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে বিরোধী দলের যে ভূমিকা তারা পালন করেছে তা জগতেই সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের পরিপন্থী কোনো কিছু তারা করেনি। সুতরাং সমস্ত কার্যক্রম গুলো যদি ঠিক মতো অন্যান্য রাজনৈতিক দল, মানুষ, সাধারণ মানুষ এবং যারা সংসদের বিরোধী দল এবং যারা ক্ষমতায় আছে তারা যদি একটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এগিয়ে যেতে পারে, এই অ্যাডজাস্টমেন্টটা আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক চিন্তা চেতনা এবং একজন অর্থনীতি ছাত্র হিসেবে এইটুকু আমি বলবো যে আমরা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন। কিন্তু কে বিরোধী দলে আছে, কে সরকারি দলে আছে, এটা খুব বড় ইম্পর্টেন্ট কথা না। কথা হলো দেশটা কেমন আছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস আমার শ্রদ্ধেয় শিক্ষক, তার প্রতি শ্রদ্ধা জানাই যে তিনি মোটামুটি একটা স্টেবল অবস্থায় রেখে গেছে। খুব অর্থনৈতিক ভালো অবস্থায় রাখেনি। তবে ফ্যাসিস্ট হাসিনা যখন ১৫ থেকে ম্যাক্সিমাম 12 to 15 বিলিয়ন ডলার রেখে দৌড় মারে, পালিয়ে যায়, এক্ষেত্রে স্যার কিন্তু 26 বিলিয়ন মোর আর লেস অন দ্য এভারেজ উনি তা রেখে যাচ্ছে। একটা সুন্দর আশার কথা। অন দ্য আদার হ্যান্ড আমাদের ইকোনমিক যে কথাটা বলি কারেন্ট অ্যাকাউন্ট, তারপরে আমাদের ডেফিসিট ফাইন্যান্সিং, তারপরে আমাদের যে লোন পরিশোধ, দায় পরিশোধ, যে প্রজেক্ট গুলো করা হয়েছে অহেতুক, সেগুলো অত্যন্ত নাজুক অবস্থা আছে। সেগুলো ব্যবহার করতে হলে বা সেগুলো যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা আছে, যেটাকে আমরা অনেক লুপহোল বলি, এই দায়িত্ব কিন্তু বর্তমান সরকারকে নিতে হবে। সুতরাং সামনে যে গভর্নমেন্ট আসবে তাদের সামনে বহু চ্যালেঞ্জ। আমি ওটা পরে আলাপ করবো। থ্যাংক ইউ। জি, আমি একটু প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে জানি যে সরকারের বয়স যদি আমরা ধরি মাত্র ২ দিন, ২ দিনেই হয়তো ভালো মন্দ অনেক কিছু বিবেচনা কিংবা বিশ্লেষণের সুযোগ নেই, কিন্তু একেবারে শুরুটা দেখে অনেক কিছু বোঝা যায়। আহ জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন কিংবা মন্ত্রিসভার বৈঠকে যে বিষয়গুলোকে তিনি তাগিদ দিয়েছেন, সেগুলো দেখে কতটা ভবিষ্যৎ আন্দাজ করতে পারছেন যে এই বাংলাদেশ সরকার কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে জনগণের জনমনে স্বস্তি ফেরানোর কাজটি করছে? হ্যাঁ, ২ দিনে অনেক কিছু বিচার করা যায় না। কিন্তু ২ দিনে তাদের যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছেন, এই প্রতিশ্রুতি আগে তারা বিএনপি যখন ক্ষমতায় ছিলেন সেই ২ বারের তুলনায় অনেক ম্যাচিউর।
হ্যাঁ? এবং তার যেমন উনি বিজয়ের পরে বিজয় উল্লাস না করে সবাইকে নিয়ে সবার প্রতিনিধি এই জিনিসটাতে জোর দিয়েছেন। উনি শান্তি শৃঙ্খলার কথা বলেছেন এবং বারবার একটা কথা বলছেন যে এই দেশ সবার দেশ। তো আমরা যদি তার কথাগুলো দেখি, তার কথাগুলোতে আমি খুবই ইমপ্রেসড। এগুলো আগের থেকে অনেকই ম্যাচিউর। কিন্তু এখন দেখতে হবে এই কথাগুলো, এই প্রতিশ্রুতিগুলোকে আসলেই উনি মানে রিয়ালিটিতে পরিবর্তন করতে পারেন কিনা। আমরা যদি মনে করি বিএনপি আগেরবার যখন ক্ষমতায় ছিলেন তখন উনারা ব্যাপক আপনার এরকম করাপশনের, কারচুপির অভিযোগ ছিল। তো এখন কে কতটা করেছে, কতটা বিএনপির শীর্ষ দল করেছে, কতটা আশেপাশের মানুষ করেছে, সেইসবের হিসাবের কাছে যাব না। কিন্তু যেই জিনিসটা করতে হবে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে এবং বিএনপির হেড হিসাবে উনাকে এই জিনিসটা নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন উনারা যে সাথে যে সমস্ত কথা বলছেন এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার, আইন শৃঙ্খলার কথা মানে উনাদের যত প্রতিশ্রুতি সেগুলোতে আমি মানে আশান্বিত। কিন্তু আমার আশঙ্কা যেখানে যে এই প্রতিশ্রুতিগুলো কত পর্যন্ত 100% হবে, ফুলফিল হবে এটা কেউই আশা করে না। কিন্তু কোন পার্সেন্টেজ পর্যন্ত এগুলো ফুলফিল হবে? আরেকটা কথা যেটা আম দা বিরোধী দলের কথা আসছে। দেখেন আমাদের দেশের যে আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি সেখানে বিরোধী দল আর আ মানে যে দল ক্ষমতায় থাকে তাদের মধ্যে আসলে অনেকটা একটা মানে কি বলবো একটা সংঘর্ষমূলক সম্পর্ক থাকে। আমরা আসলে কোন সময়ই এরকম একটা সম্পর্ক দেখিনি যে সম্পর্কটা একটা সমঝোতার সম্পর্ক। কাজেই এই দিক থেকে চিন্তা করলে আমরা রাজনৈতিক ওই ধারাবাহিকতা ওটাকে আমরা অতিক্রম করে আসতে পারি নাই। কিন্তু বিরোধী দলেরও তো ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বিরোধী দলও আমাদেরকে দেখাবে যে যেই দল ক্ষমতায় আছে তাদের কি তাদের দুর্বলতা আছে, তারা কি ঠিকমতো করছে না। তারা এই যে accountability যেটা আমাদের মানে রাজনৈতিক সংস্কৃতিতে একেবারেই নেই। সেটা বিরোধী দলের উপর সেটার দায়িত্ব সেটাকে নিয়ে আসা। এখন আমি বিশেষ করে করাপশন এর ক্ষেত্রে জামাতও অনেক ভালো কথা বলেছে। কিন্তু এখন এটা কতটা তারা পূরণ করতে পারবে সেটাও একটা আ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেটা আমাদের দেখতে হবে যে আসলেই তারা যে কথাগুলো বলছে মানে সেই প্রতিশ্রুতিও তারা রাখতে পারছে কিনা।